This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও হোটেলে আগুন, কলকাতার হোটেলে আগুন, মৃত্যু মিছিল তারাপীঠের পর এবার কলকাতায় হোটেলে বিভীষিকা। মাঝরাতে মির্জা গালিব স্ট্রিটের হোটেলে আগুন লাগে। ঘুমের মধ্যেই দম বন্ধ হয়ে 9 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে এক শিশু, মৃতদের মধ্যে রয়েছেন বাংলাদেশি। কলকাতায় চিকিৎসা করাতে এসেই মৃত্যু। এসি থেকে আগুন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। আমরা ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। যেই মুহূর্তে আগুন লাগে সেই মুহূর্তে আবাসিকরা চেষ্টা করেন যত দ্রুত সম্ভব হোটেল থেকে বেরোনো। সেই মুহূর্তের ছবিগুলো আপনাদের সামনে রাখছি। তার পাশাপাশি আমাদের প্রতিনিধিরা প্রতিটা মুহূর্তের খবর জানাচ্ছেন। সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, একটু ফ্রেম দিস ছবি। হ্যাঁ, দেখো তুমি একেবারে ক্যামেরার মাধ্যমে বুঝতে পারছো যে এইটা হলো একেবারে যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের পুরো অংশ। আমার চিত্র সাংবাদিক সূর্যেন্দু সেই ছবি বোঝানোর চেষ্টা করছে। রাস্তা তুমি দেখতে পাচ্ছ যে একেবারে চওড়া রাস্তা, তার ধারেই হোটেল, কিন্তু হোটেলের কিন্তু ভেতরে যে রাস্তা তা কিন্তু যথেষ্ট সরু। তোমাকে হোটেলটা বোঝানোর চেষ্টা করছি। দেখো এই জায়গায় যে হোটেলগুলো রয়েছে, আমার চিত্র সাংবাদিক সূর্যেন্দুকে বলবো একবার পুরো এলাকাটা দেখানোর জন্য। যে হোটেলগুলো রয়েছে একবারে দেখে বোঝাই যাবে যে এই হোটেল অনেকটাই পুরনো, এই হোটেলে অনেকটাই বয়স হয়েছে, তুমি বুঝতেই পারছো। আর এই যে জায়গায় অর্থাৎ যে দ্বিতীয় যে একেবারে যে 3 তলা বা 3 তলা, সেই জায়গায় কিন্তু মূলত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারপর যে দুটো ফ্লোর রয়েছে, দুটো তলা কিন্তু যারা আবাসিকরা ছিল তারা ওপরে ছাদে চলে আসে। ছাদ থেকে কিন্তু উদ্ধার করতে হয়। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে এখানের কেন নিচে নামা গেল না, এটা বড় প্রশ্ন। উত্তর এটাই যে লোহার সিঁড়ি, নিচে নামা সম্ভব নয়, লোহা আগুনে দ্রুত গরম হয়। দ্বিতীয় উত্তর হলো যে এক্সিট পয়েন্ট নেই এবং ফায়ার অ্যালার্ম ও যে অগ্নি নির্বাপক যন্ত্র তাও নেই। সেক্ষেত্রে এটাই অসুবিধা হয়েছে। তুমি জানো যে এখন বহুতল হোক বা কোনো অত্যাধুনিক হোটেল বা কোনো অফিস হোক, এগুলো কিন্তু এসওপির মধ্যে পড়ে। এক্ষেত্রে কোনো এসওপি মানা হয়নি। এবার যারা এসছিল, যারা এখানে ভেরিফিকেশান যে সময় হয়, সেক্ষেত্রে তাহলে এই হোটেলটা চালানোর অনুমতি কী করে থাকলো, এটা এখন তদন্ত সাপেক্ষ বিষয়। এই জায়গায় দাঁড়িয়ে তুমি দেখতে পাচ্ছ যে এইখানে মূলত একেবারে হোটেলে অ্যাসবেস্টাস একের পর এক লাগানো হয়েছে। তারপরে কোনো সময় এসি, কোনোটা এসি বাইরে রয়েছে, কোনোটা এসি ভেতরে রয়েছে জানলার ভেতরে। অর্থাৎ যখন যেমন করে একটা হোটেল যার যেমন মনে হয়েছে সে সেরমভাবে তৈরি করে নিয়েছে। এখানে কিন্তু 6টা হোটেল রয়েছে। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এইখানে যে হোটেলের মধ্যে যে অব্যবস্থা তা কিন্তু যথেষ্ট বোঝা যাচ্ছে। তার কারণ সংকীর্ণ রাস্তা, হোটেলের মধ্যে লোহার সিঁড়ি, সেক্ষেত্রে অসুবিধার। আর একেবারে যে জায়গাটা দেখাচ্ছি, দেখো জনবহুল এলাকা। এই জায়গায় মূলত যারা বাংলাদেশিরা যারা চিকিৎসা করাতে আসে, বেশিরভাগই কিন্তু তারা এখানে থাকে। এবং এই মার্কিউ স্ট্রিট বা মির্জা গালিব স্ট্রিট, এইখানে কিন্তু প্রচুর হোটেল রয়েছে। আর এই হোটেলটা কিন্তু কার্যত বলা যায় যে যেভাবে তৈরি হয়েছিল সেই জায়গাটা কিন্তু একেবারেই লোহার সিঁড়ি দেখাচ্ছ যে জায়গা থেকে সুশোভন, সেটা পরিষ্কার আরো বেশি করে বোঝা যাচ্ছে। তুমি নজর রাখো, সঙ্গে থাকো। এই মুহূর্তে আরো একটা বড় খবর আসছে। মির্জা গালিব স্ট্রিটে হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে 5 সদস্যের সিট গঠন করলো কলকাতা পুলিশ। এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা, সিট গঠন করা হয়েছে এই হোটেলে। মির্জা গালিব স্ট্রিটে যে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে, সেই হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে 5 সদস্যের সিট গঠন করলো কলকাতা পুলিশ। আমরা এই বিষয়ে কথা বলবো, আরো তথ্য জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। সায়ন্ত ভট্টাচার্য রয়েছেন। সায়ন্ত, একদমই, দেখো মির্জা গালিব স্ট্রিটে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ঘটনায় কলকাতা পুলিশের তরফে সিট গঠন করা হলো, 5 সদস্যের সিট গঠন করা হলো। ডিসিডিডির লিডারশিপে এই সিট তদন্ত করবে। এবং যেটা অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম কুণাল আগরওয়াল জানালেন যে এই ঘটনা কিভাবে ঘটলো, কোথায় তার উৎস, কি যারা মূলত তাদের কীভাবে বাঁচানো হয়েছে, যাবতীয় বিষয় এবার তদন্তের জন্য সিট গঠন করা হয়েছে। অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেটিং টিম, এই টিম পুরো ঘটনা তদন্ত করবে। ফায়ারের কাছ থেকে যাবতীয় নথিপত্র নিয়ে
তারা আজ থেকে ইনভেস্টিগেশনে নেমে পড়ছে। ডিসিডিডি এই যাবতীয় তদন্তের রিপোর্ট খোদ মুখ্যমন্ত্রীর কাছে এবং কলকাতা পুলিশ কমিশনারের কাছে যা দেবেন বলেও কলকাতা পুলিশ সূত্রে খবর। এবং এই সিট যেটা জানা যাচ্ছে, আর সিটের সদস্যরা আর কিছুক্ষণের মধ্যেই তারা ঘটনাস্থলে আসবেন। তারা মূলত ফায়ারের সঙ্গে এবং ফরেন্সিক টিমের সঙ্গে কথা বলেছে এবং তারা খতিয়ে দেখবেন যে কী কারণে ঘটনা ঘটলো। মূলত ইতিমধ্যে অভিযোগ দায়ের রয়েছে, কোন কোন ধারায় অভিযোগ দায়ের রয়েছে এখনও পর্যন্ত সেই ধারা দেওয়া হয়নি। মূলত ক্রাইম কোথায় কী কী হয়েছে এবং যিনি মালিক ছিলেন তার কোথায় কোথায় অপরাধ ছিল, তিনি কোথায় কোথায় এই অবহেলা করেছেন এই সুরক্ষার ব্যাপারে, সেই যাবতীয় বিষয় কিন্তু কলকাতা পুলিশ দমকলের কাছ থেকে নথি নিয়েছে এবং সেই অনুযায়ী ইনভেস্টিগেশন হবে বলে কলকাতা পুলিশ সূত্রে খবর। আর যে কারণে এই 5 সদস্যের সিট গঠন করলো কলকাতা পুলিশ। বেশ, সায়ন্ত তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে যে তথ্য আমাদের প্রতিনিধি সায়ন্ত তুলে ধরলো, সিট গঠন করা হয়েছে 5 সদস্যের, তারা পুরো বিষয়টা খতিয়ে দেখবে। কিন্তু এই মুহূর্তে আরও কিছু বিষয় আপনাদের জানিয়ে রাখবো। একবারে ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধিরা ছবিটা তুলে ধরছেন। এই মুহূর্তে শর্মিষ্ঠা পৌঁছে গিয়েছেন। আমাদের প্রতিনিধি শর্মিষ্ঠা, অনেকগুলো গাফিলতি রয়েছে, মানে ছত্রে ছত্রে বেনিয়ম রয়েছে, একটা বিল্ডিংয়ে একাধিক হোটেল, ঠিক কি দেখছো পৌঁছে? আসলে লিমা, প্রত্যেকবার একটা করে ঘটনা ঘটে, একটা করে কমিটি গঠন করে, একটা করে অডিট টিম তৈরি হয়, তারপর কি হয়, তারপর কিন্তু আবার কয়েক বছর পর একই ঘটনা ঘটে। আমি যেই জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, আমি আমার সহকর্মী কুণালকে দেখাতে বলবো, একেবারে যে দমকলের যে হেড অফিস রয়েছে, ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস ডিরেক্টরেট, সেই অফিসের সামনে রয়েছি। ভাবছো আমি এই জায়গায় কেন রয়েছি? আসলে কারণটা কি বলতো, এইখানে হেড অফিস দমকলের, তার থেকে কতটা দূরে ঘটনাটা ঘটেছে আমি খুব দ্রুততার সঙ্গে নিয়ে যাব। একদম মানে একটা বিল্ডিং, এই হেড অফিসের পাশের একটা বিল্ডিং ইস্টার্ন ডায়াগনস্টিক রয়েছে, তার পাশেই কিন্তু যেখানে অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটেছে, মানে যেখানে একই বিল্ডিংয়ে, রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে একের পর এক হোটেল রয়েছে, আর যেখানে বাইরের মানুষ এসে থাকতেন এবং যেখানেই একেবারে আগুন লাগার ঘটনাটা ঘটেছে। এই প্রশ্নটাই উঠছে। হ্যাঁ, দমকল খুব তাড়াতাড়ি চলে এসেছে, কিন্তু তারপর কি হয়? তারপর একটা করে অডিট টিম তৈরি হয়, একটা করে কমিটি তৈরি হয়, তারপর জেকে সেই অবস্থা। তুমি দেখলে যে একদম পায়ে হাঁটা খুব জোর 10টা স্টেপ ফেলতে না ফেলতেই দমকলের হেড অফিসের পাশেই এই বিল্ডিং। কিন্তু দেখো, যদি আমরা এই জোড়াসাঁকোর ঘটনাটা দেখি, সেটাও তো খুব কাছেই হয়েছিল এখানে, এবং জোড়াসাঁকোর ঘটনা একেবারে সাম্প্রতিক বলা যেতে পারে, কলকাতার বুকে গত বছর ঠিক সেই সময়ের ভিডিও কিন্তু আমরা দেখেছি। কতজন মানুষের মৃত্যু হয়েছিল, 15 জন মানুষের মৃত্যু হয়েছিল। তারপর একেবারে সেখানেও অডিট তৈরি করা হয়েছিল এবং অডিটে মূলত কি দেখতে বলা হয়েছিল হোটেলের ফায়ার সেফটি সার্টিফিকেশন বা এনওসি আছে কিনা, অগ্নি নির্বাপন ব্যবস্থা কার্যকর কিনা, ফায়ার অ্যালার্ম, স্প্রিংকলার বা অন্যান্য সরঞ্জাম কাজ করছে কিনা, এই সমস্ত কিছু দেখাতে বলা হয়েছিল, দেখতে বলা হয়েছিল, সার্ভে করতে বলা হয়েছিল। কিন্তু তারপর কি হলো? তারপর কি আদতে পরিস্থিতি কোনো রকম উন্নতি হলো? সেটা তো অন্তত বোঝা যাচ্ছে এই ঘটনাতেই। এবং এইটা শহর কলকাতা একেবারে মেন পয়েন্ট, এখানে একাধিক সরকারি অফিস রয়েছে, এখানে একেবারে ব্যস্ততম জায়গা, নিউ মার্কেট চত্বর। এবং ফায়ার যে ছবিটা আমি দেখালাম, যে দমকলের হেড অফিসের একদম পাশে এই যে ঘটনা দিনের পর দিন ঘটে চলেছে, সেটা কেউ জানতো না। সব থেকে বড় প্রশ্ন হলো কি বলতো লিমা, যে রাজ্যে পালা বদল ঘটছে, রাজ্যের সরকার পরিবর্তন হচ্ছে, সবকিছুর আমূল পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, পুলিশ প্রশাসনের আমূল পরিবর্তন হচ্ছে, কিন্তু পরিস্থিতির কি কোনো রকম বদল হচ্ছে? এই যে অডিট টিম তৈরি করা হয়েছিল, যে সার্ভের কাজটা হচ্ছিল, সেই সার্ভের কাজ কি রাজ্যে পালা বদলের পর থেমে গেল? না হলে তো এই ধরনের ঘটনা ঘটতো না। কারণ রাজ্যে পালা বদলের পর আমরা একাধিক মন্ত্রীকে দেখেছিলাম, এমনকি পুরমন্ত্রী অগ্নিমিত্রা পলকেও ওই নিউ মার্কেটে বিভিন্ন জায়গায় ঘুরতে দেখেছিলাম। তাহলে এই বিষয়টা কি করে নজর এড়িয়ে গেল? যদিও এই বিজেপি সরকার বা এই রাজ্যের মন্ত্রী বলছেন যে এটা গত সরকারের পাপের ফল, সেই পাপের ফল কি তাহলে এবার ঘোচানো যাবে? এবার পাপটাকে প্রায়শ্চিত্ত করবে কিভাবে, সেই পাপটাকে সরাবে কিভাবে, পুরো নজরদারি কি এবার তাহলে একটু ঠিকঠাক চলবে? শর্মিষ্ঠা, তুমি একটু সঙ্গে থাকবে, এই বিষয়টাই জানবো। আমাদের অপর প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছে। সায়ন্ত, যেহেতু পুরো নজরদারি একটা বড় রকমের প্রশ্ন বারংবার উঠেছে, এর আগেও আমরা কলকাতায় যখন হোটেলে আগুন দেখেছিলাম, তখন এই প্রশ্ন উঠেছিল, তখনও মৃত্যুর ঘটনা ঘটেছিল, এবার কি হবে? একদমই, দেখো, বেছুয়াপট্টিতে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তখন গোটা কলকাতা জুড়ে হোটেলগুলোতে অডিট করার সিদ্ধান্ত হয়। সেই অডিট মাঝপথে থমকে যায়, কারণ দমকল দপ্তরের যে টিম থাকার দরকার ছিল অডিট করার জন্য, সেই টিম ছিল না, লোক ছিল না। থার্ড পার্টিকে দিয়ে অডিট করতে হয়েছে, এবং থার্ড পার্টি কটা অডিট করেছে? কলকাতা পুরসভার নথি বলছে মাত্র 20টা হোটেলের অডিট করেছে। টোটাল কটা হোটেলকে চিহ্নিত করা হয়েছিল? 3788 হোটেলকে তারা প্রাথমিকভাবে তালিকাবদ্ধ করেছিল। অর্থাৎ দেখা যাচ্ছে যে শুরুতেই গলদ। একই সঙ্গে যে ধরনের নজরদারি থাকা দরকার ছিল, এই অডিট টিম কি দেখতো? স্প্রিংকলার আছে কিনা, এমার্জেন্সি গেট আছে কিনা, বা যে এই ধরনের, আমি অমিতকে বললো ছবি দেখানোর জন্য, এই একটা মাত্র গেট এবং সাথে লোহার গেট, লোহার সিঁড়ি, সেই সিঁড়ির আদৌ লোহার, সেই সিঁড়িগুলো পর্যাপ্ত কিনা,
কিনা, নিচে ইলেকট্রিক মিটার আছে কিনা, এই বিষয়গুলো দেখার কথা ছিল অডিট টিমের। সেই অডিট টিম কিন্তু দেখে তো নেই, উল্টে দমকল সদর দপ্তরের পাশে যে হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলোর ওপরে কোনো অডিট করা হয়নি বলে পুরসভা সূত্রে খবর। অর্থাৎ থার্ড পার্টিকে দেওয়ার যেমন গলদ ছিল, তেমনই এই নজরদারি বা তাহলে যে audit team ত্রুটিপূর্ণ গুলো তো শুধু লোক দেখানোর রক্ষণাবেক্ষণ জন্য সবকিছু তৈরি হয়। মিলে কিন্তু আজকে এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল, সেটা কিন্তু আজকে একদমই দেখো, বাগড়ি হোক, নন্দী স্টিফেন কোর্ট হোক, তারপর একের পর এক অডিট টিম তৈরি হচ্ছে। গত বাম আমল, তারপর তৃণমূল আমল, তারপর বর্তমানে বিজেপি আমল, এখন পর্যন্ত 18টা কমিটি তৈরি হয়েছে। যে 18টা কমিটির রিপোর্ট হয় মাঝপথে থমকে গিয়েছে, হয় যে কমিটি সেই সুপারিশ করছে সেটা করতে পারেনি রাজনৈতিক প্রতিবদ্ধকতার জেরে, হয় সেই কমিটি কোথাও প্রবেশ করতে পারেনি প্রভাবশালী তত্ত্বের কারণে। অর্থাৎ একাধিক কিন্তু দেখা গিয়েছে। অর্থাৎ অডিট টিম শুধু নামেই হয়, এই কমিটি যে তৈরি হয় সেটা শুধু নামেই হয়, বাস্তবে কিন্তু সেগুলো যে দায়িত্ব বা পরামর্শ দেয় সেগুলো কোনো কাজ হয় না। অথচ যে কোনো ঘটনা ঘটলে তার আগে 10 জনের বা 12 জনের সদস্যরা কমিটি তৈরি হয়ে যায়। অথচ দেখা যাচ্ছে যে কমিটি যে সেই সুপারিশগুলো করে সেই কমিটিগুলো বাস্তবে কার্যকর করা হয় না। এই বেচুয়াপুরে অগ্নিকাণ্ডের ঘটনার পরে কিন্তু সেটাই দেখা গিয়েছিল। অডিট কমিটি তৈরি হলো, 15টা থেকে 20টা হোটেল দেখলো, সেই রিপোর্ট কোথায় গেল? কলকাতা পুরসভা বলছে আমাদের কাছে রিপোর্ট আসেনি, দমকল বলছে আমাদের কাছে রিপোর্ট আসেনি, উল্টে যার কাছে রিপোর্ট যাওয়ার কথা ছিল মূলত তৎকালীন মুখ্য সচিব, তার কাছেও রিপোর্ট জমা পায়নি। অর্থাৎ সব কিছু মিলে একটা বিষয় পরিষ্কার হচ্ছে, কমিটি তৈরি হয়, মাঝপথে থমকে যায়, অডিট কমিটি তৈরি হয়, তার কোনো রিপোর্ট তৈরি হয় না, সেই রিপোর্ট কোথায় যায় তাই কেউ জানে না। অর্থাৎ সব কিছুই কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে, আর এই ধোঁয়াশা বাড়ছে বলেই এই মির্জা গালিব স্ট্রিটের মতো অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েই চলেছে। মানে শুধু তো হোটেল নয়, সেক্ষেত্রে মার্কেটও রয়েছে যেখানে নজরদারি কি তাহলে চলছে না? এই অডিট টিমগুলো শুধু তৈরি হয় আর তৈরি হয়ে তারা বসে থাকে, মানে কোনো নজরদারি নেই। শান্ত, অবশ্যই এই বিষয়গুলোতে নজর থাকবে। এসিপির বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে, শুনবো তিনি কি বলেছেন। সুমোটো কেসও করা হচ্ছে, ফায়ার কমপ্লেন দিচ্ছে। প্রিলিমিনারি আমাদের যত ক্রিমিনাল অ্যাঙ্গেল আছে, কীভাবে হয়েছে, যত ডেথ হয়েছে, সেটা নিয়ে অলরেডি আমাদের ডিডির হোমিসাইড টিম পুরো টেক আপ করে নিয়েছে, স্টাডি করছে। তারা কি বাংলাদেশি নাগরিক? সবার স্টিক করতে বলা যাবে না, কিন্তু আমরা ভিতর থেকে আমরা 3-4টে বাংলাদেশি পাসপোর্ট পেয়েছি, তাদের দিয়ে আমরা ক্রস ভেরিফিকেশন আমাদের চলছে কি ওরাই ভিকটিম কি নয়। সেক্ষেত্রে এই মির্জা গালিব স্ট্রিট বিদেশি নাগরিকদের জন্য এত জনপ্রিয় কেন? তারা এখানে আসে, থাকে? সেটা নিশ্চয়ই আমাদের দেখতে হবে কেন। স্যার, এসআইটি যে গঠন হচ্ছে কত সদস্যের টিম? 5 জন থাকবে, আর হেড কে থাকছে? হেডেড বাই ডিসিডিডি। এখানে কোনো রকম ফায়ার নির্বাপক ব্যবস্থা এই সমস্ত কিছু কি ছিল? সিসিটিভি, ফায়ার নির্বাপক ব্যবস্থা? লাইসেন্সেসগুলো অলরেডি মনে হচ্ছে ফায়ার ডিপার্টমেন্ট সিজ করেছে, ওরা খতিয়ে দেখছে কি কত ওদের লাইসেন্সিংগুলো প্রপার ছিল কিনা। সময় বদলাচ্ছে, সরকার বদলাচ্ছে, কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা সেটা কোথায় ফিরছে? আমরা দেখলাম ঘটনাস্থলে পুরমন্ত্রী গেছিলেন, একটু আগে শর্মিষ্ঠা যে কথা বলছিল যে নিউ মার্কেট এলাকায় তিনি নজরদারির জন্য তিনি দেখেছেন সেখানকার কি পরিস্থিতি, কিন্তু আর এত কাছে এরকম একটা জায়গা যেখানে সবাই জানে যে বিশেষ করে বাংলাদেশিরা আসেন এখানে, সেই হোটেলগুলোতে নজরদারি নেই। শর্মিষ্ঠার কাছে আমি আরেকবার ফিরে যাবো। শর্মিষ্ঠা, একদম লিমা, তুমি যে কথাটা বলছিলে যে এই জায়গার অর্থনীতিটা যদি দেখতে হয়, এইখানে মির্জা গালিব স্ট্রিটে একাধিক হোটেল, এবং সেই একাধিক হোটেলে কারা থাকে? মূলত বিদেশিরা থাকে, একটু কম পয়সার হোটেল বা বাংলাদেশে যারা এখানে চিকিৎসার জন্য আসে। সেই হোটেলগুলো নিরাপত্তা ব্যবস্থা ঠিক কোন পর্যায়ে রয়েছে সেটা তো আমরা দেখলাম। ভাবো, এমার্জেন্সি গেটের ওখানে লোহার গেট, যদি আগুন লাগে এটা তো খুব স্বাভাবিক যে লোহার যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি খুব তাড়াতাড়ি তপ্ত হয়ে যাবে, তাহলে কি করে এই রেস্কিউ অপারেশন বা কেউ উদ্ধার কাজটা চলবে? কিন্তু এই জায়গার খুব চেনা ছবি, জানো তো, শহর কলকাতার একটা খুব চেনা ছবি, যেখানে ঘিঞ্জি জায়গাগুলো আছে সেখানেই দেখবে এরকম তারের জালি রয়েছে। এই জিনিসগুলো কি সত্যি রোখা যায় না? এটা তো বছরের পর বছরে একই সমস্যা। এটাতে কিন্তু সরকার বদল বা এইগুলো ম্যাটার করে না, মানে এটা হচ্ছে সদিচ্ছা। এটা কি কারোরই কোনো সদিচ্ছা ছিল না? তাহলে এত বড় এক একটা দুর্ঘটনা ঘটবে, তারপর এই ধরনের পরিস্থিতি তৈরি হবে। এখানে বেশ কয়েকজন রয়েছে যারা এখানে প্রায়শই আসে এবং প্রায়শই এখানে থাকে এবং এই পরিস্থিতি তৈরি হয়। আপনি ঘটনাটা বলছিলেন, আমি শুনছিলাম, ঠিক কি হয়েছিল? আপনি কি এই হোটেলে ছিলেন? এই হোটেলে ছিলেন তো, ঠিক কি হয়েছিল আমাকে একটু বলুন। কারণ উপরে যদি আগুন লাগে, পেছনে যদি লোহার সিঁড়ি হয়, কিভাবে নামবো এটা আমি অন্তত বুঝতে পারছি যে সম্ভব না। কি পরিস্থিতি হয়েছিল? তখন রাত হচ্ছে 1:40 বা 50-এর মতো বাজে, আমি ঘুমিয়েছিলাম, তো আমার ওয়াইফ সজাগ ছিল। তো কেউ হচ্ছে যে দরজা, আমাদের যে রুমের দরজা অনেক জোরে নক করতেছিল, বাট হচ্ছে যে আমি তখন আমাকে ঘুম থেকে উঠানোর পর আমি দেখি যে দরজার যে নর্মালি ফাঁকা থাকে, ফাঁকা দিয়ে অস্বাভাবিকভাবে অনেক ধোঁয়া আসতেছে কালো। তো এই জন্য আমি হচ্ছে যে আর নক করা সত্ত্বেও আমি দরজাটা খুলিনি, কারণ হচ্ছে যে দরজা খুললে তো স্বাভাবিক আমি ধোঁয়ায়, মানে বুঝতে পারছেন যে বাইরে কিছু একটা হচ্ছে, বাইরে অনেক সাউন্ড হচ্ছে, প্লাস হচ্ছে যে এত দরজার যে চিকন ফাঁকা, এটা দিয়ে এত ধোঁয়া আসতেছে, তো 2-3 সেকেন্ডের মধ্যে রুমই অন্ধকার হয়ে গেছে। আমি তো খুললে তো আর
মানে আরো অবস্থা বেরোতে খারাপ। পারবো না। এই জন্যই যে আমাদের যে জানালাটা এই যে খোলা যেটা দেখতে পাচ্ছেন এই যে লাইটের পাশাপাশি, আমার মনে হচ্ছে কেন জানি না কাঁচটা কি খুলে দেওয়া হয়েছিল নাকি ওই একেবারে উপরে ফ্লোরটা? এই যে লাইটের সোজা আচ্ছা 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 যেটা আচ্ছা, আপনি গ্রিলটা খোলা দেখতেছেন। হ্যাঁ 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 হ্যাঁ। তো এটা হচ্ছে আমার রুম। তো আমি হচ্ছে দিনে দেখলাম যে এটা হচ্ছে যে খোলা যায় গ্রিলটা। তো ওইটা হচ্ছে তখন আমার মাথায় আসছে যে আচ্ছা আমি তো ওই দিক দিয়ে না বের হয়ে গ্রিলটা খুলে আমি সানসেটে দাঁড়িয়ে থাকি, বাইরে চিৎকার করলে হয়তো কেউ আসবে বা দেখবে, ফায়ার সার্ভিস যেহেতু কাছে আছে, যে কোনো কেউ দেখলেই সাথে সাথে ইনফর্ম করতে পারবে যাতে আমাকে রেস্কিউ করতে পারে। তো ভাগ্য ভালো আমি হয়তো 5-7 মিনিটের মধ্যে দাঁড়িয়েছিলাম, চিল্লাচিল্লি করলাম, ফোনে ফ্ল্যাশ দিয়ে হচ্ছে যে ও আর আমি করতেছিলাম। হ্যাঁ, রাত 2টার মতো বাজে তখন। তো হচ্ছে যে ফ্ল্যাশ দিয়ে করতেছিলাম, আশেপাশে মানুষ তখন জড়ো হয়ে গেছে, অনেক মানুষ, প্রায় 100 মতো মানুষ জড়ো হয়ে গেছে। তখন ও মানুষ জড়ো হওয়ার আগে হচ্ছে যে দুজন লোক আপনার স্কুটি দিয়ে যাচ্ছিল, ওরা হচ্ছে দেখছে যে আমরা ধোয়া বের হচ্ছে আর প্লাস একটা আমরা বাইরে দাঁড়ায় আছি, ওরা বুঝতে পারছে যে কোনো ততক্ষণে এই সানসেটের কাছে এসে দাঁড়িয়ে গেছে, নীল যে টিন দেখতে পাচ্ছেন না, টিনের উপর দাঁড়িয়ে গ্রিল আমি দেখাবো এটা পরে। হ্যাঁ, গ্রিল ধরেছিলাম আর ও হচ্ছে যে আমি ওকে ধরেছিলাম। পরে ওই দুজন লোক দেখছি স্কুটি দিয়ে যাচ্ছিল, ওরা হচ্ছে যে সাথে সাথে ফায়ার সার্ভিসকে ইনফর্ম করছে, ওরা চলে আসছে, নিয়ে তারপর ল্যাডার দিয়ে নামানো হয়। হচ্ছে যে আমাদেরকে নামিয়েছে। এটা ভয়ানক অভিজ্ঞতা। তো লিমা, এবার তোমাকে আমি লোকেশনটা দেখানোর চেষ্টা করি। এই যে রেস্তোরাঁর নামটা লেখা আছে, রেস্তোরাঁর নামের উপরেই যে লোহার গেটটা দেখতে পাচ্ছি, মানে লোহার জানলা মতো দেখতে পাচ্ছি, যেটা অর্ধেক খোলা রয়েছে, সেই জায়গা থেকে ওনারা নেমে ঠিক নিচের যে নীল যে একেবারে সানসেট মতন করা আছে, সেই সানসেটটার উপর তারা দাঁড়িয়েছিলেন। ভাবো, প্রাণের ভয়, তারা দরজা, মানে এটাই তাদের ঘর, তারা ঘরের দরজা খুলতে পারছে না, কারণ বুঝতে পেরেছেন যে বাইরে প্রচন্ড ধোঁয়া। তাদেরকে ডাকাডাকি হচ্ছিল, তারা দরজা খুললে দরজার ফাঁক দিয়ে নিমেষে ধোঁয়া ঢুকে ঘর অন্ধকার হয়ে গিয়েছে। তাই তারা বুদ্ধি করে এই জায়গাটা দিয়ে বেরিয়ে এসে সানসেটে দাঁড়িয়েছে। তখন নিচে লোক দেখতে পেয়ে তারপর তাদেরকে দমকল এসে উদ্ধার করে। কিন্তু এই অভিজ্ঞতা কেন নিতে হবে? এক একটা হোটেলের ভাড়া কত এখানে, এক একটা রুমের ভাড়া এখানে 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা। তাহলে স্বাভাবিকভাবেই তো এই মানুষগুলো প্রশ্ন তুলতে পারেন যে আমার নিরাপত্তাটা কোথায়, আমার নিরাপত্তা কোথায়, আমি কি করে মানে আমি যে এতগুলো টাকা দিচ্ছি তাহলে আমার নিরাপত্তাটা কোথায়? এই জায়গাগুলো কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে লিমা। একদমই নজর থাকবে শর্মিষ্ঠা, সুশোভন এবং আমাদের প্রতিনিধি সায়ন্ত নজর রাখছে। এই মুহূর্তে 9 জনের মৃত্যু হয়েছে অগ্নিকাণ্ডের ঘটনায়, কিন্তু আহত বেশ কয়েকজন। তারা কেমন আছেন জানবো, ফিরছে এক্ষুনি। ফের হোটেলে অগ্নিকাণ্ড, 9 জনের মৃত্যু, আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের এই মুহূর্তে চিকিৎসা চলছে হাসপাতালে। তারা কেমন আছেন, কি অবস্থা জানার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, দেখো, এই ঘটনায় 9 জনের ইতিমধ্যে মারা গেছেন, বাকিরা এখনও কিন্তু চিকিৎসাধীন রয়েছে। এবং এর মধ্যে 21 বছর বয়সী ঝাড়খণ্ডের সন্দীপ পাসওয়ান, যিনি ওই হসপিটালে দীর্ঘদিন ধরে ওই হোটেলে কিন্তু তিনি কর্মরত ছিলেন এবং সুইপারের কাজ তিনি ওখানে করতেন। এবং তার পরিবার পরিজনদের সাথে আমরা কথা বলেছি, দীর্ঘ 5 থেকে 6 মাস তিনি এই হোটেলে কর্মরত ছিলেন। এবং এখানে যে বাকি যারা মারা গেছেন 8 জন, তার মধ্যে এই 8 জন বাংলাদেশির মধ্যে 2 জন মহিলা, 1 জন মানে বাচ্চা শিশু রয়েছে, এমনটা কিন্তু আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি। বডি এখনও মর্গে রাখা আছে, তাদের পোস্টমর্টমের পরে তাদের কিন্তু পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হবে। বাংলাদেশ সূত্রে আমরা যেমনটা জানতে পাচ্ছি, তারা ভারতীয় হাইকমিশনের সঙ্গে তারা যোগাযোগ করছেন। এবং আমরা সকালে দেখেছি যিনি ডেপুটি হাইকমিশনার বাংলাদেশের মোহাম্মদ খালিদ, তিনি কিন্তু এসেছিলেন এবং তিনি কনফার্ম করেছেন যে 8 জন বাংলাদেশি এই ঘটনায় কিন্তু তারা প্রত্যেকে কিন্তু বাংলাতে অর্থাৎ কলকাতায় তারা কিন্তু চিকিৎসার জন্য তারা কিন্তু এখানে এসেছিলেন, কিন্তু চিকিৎসা করাতে এসে কার্যত নিজেদের জীবন তারা কিন্তু বিসর্জন দিলেন এই কলকাতায়। এমনটা কিন্তু আমরা জানতে পারি। মৃতদের মধ্যে একজন ঝাড়খণ্ডের বাসিন্দা সন্দীপ পাসওয়ান, তিনি, তার পরিবার রয়েছে আমাদের সঙ্গে, একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। কি কাজ করতেন হোটেলে? ও ঝাড়ু পোষা করতো। কবে থেকে? এই তো 5-6 মাস হয়েছে ও আসা। আচ্ছা, কখনো কি এই হোটেলে যে যথেষ্ট পর্যাপ্ত যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হলে কি করবে এই নিয়ে আলোচনা হয়েছে? আশঙ্কা প্রকাশ করেছিল? না, কিছু করিনি। তার ডাইরেক্ট আমি হসপিটালে চলে এসেছি। দেখেছেন? হ্যাঁ, দেখেছি। মারা গেছে পুরো পরপর 7 আর 9 জন ছিল এখানে, পরপর বিছানার মধ্যে শুয়েছিল। একের পর এক মৃত্যু। একটাই প্রশ্ন, এরকম যৌতুকগৃহ আর কত? এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেআইনি নির্মাণ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, একাধিকবার নির্দেশের পরেও কেউ কোনো রকম ব্যবস্থা নেয়নি। প্রশ্ন উঠছে, এরকম যে সমস্ত হোটেলগুলো রয়েছে, বিশেষত গতকালের এত বড় ঘটনার পরেও হুঁশ ফেরেনি কারো। ক্যামেরায় গৌরব লালের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা।
আমি পুলিশের সাথে কথা বলেছি। পুলিশ এখনো পর্যন্ত জানিয়েছে আমাদের 9 জন মারা গিয়েছে এই অগ্নিকাণ্ডে, তার মধ্যে একজনের মাত্র আইডেন্টিফিকেশন করতে পেরেছে, উনি ঝাড়খণ্ডের অধিবাসী, আর 8 জনের মানে আইডেন্টিফিকেশন এখনও তারা করতে পারেনি। তারা ধারণা করছে যে 8 জনই বাংলাদেশি, এর মধ্যে 2 জন মহিলা আছে আর 1 জন শিশু আছেন। এখন পুলিশ মর্গে আছে লাশ, এবং এখন এটার মানে আইডেন্টিফিকেশনের প্রক্রিয়া চলছে। আইডেন্টিফিকেশন করা হলে ওরা অফিসিয়ালি জানাবে, তখন আমরাও আপনাদেরকে জানাবো। আমরা দূতাবাস 24 ঘন্টা এই যারা আহত হয়েছে তাদের সহায়তার জন্য খোলা থাকবে, এবং আমরা সবসময় তাদের আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আর ডেড বডিগুলো আমরা আইডেন্টিফিকেশন হয়ে গেলে আমরা অতি সত্বর ওদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবো।